হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্প শুনে খুব সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি প্রতিদিন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মধুমতি রুকুর পাশেই বসল। আর পানি দাও ওকেও। এই মেয়ে তো হুঁশ হারিয়েছে। তানভীর পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, এই নিন। মধুমতি বোতলটা নিয়ে রুকুর মুখে পানি ছিটা দিতে থাকলো আর হাত পা ক্রমাগত মালিশ করতে থাকলো। মিনিট 10 এরকম করার পর রুকু স্বাভাবিক হলো। রুকুর কপালটা হালকা কুঁচকাতে লাগলো। তারপর হালকা করে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। রুকুকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে তানভীর রুকুকে ধরে শোয়া থেকে বসালো। মধুমতি একটু হাসি দিয়ে বলল, এই তো এখন বেশ ঠিক আছে। আমার মনে হচ্ছে অতিরিক্ত চিন্তার কারণে এমন হয়েছে। চিন্তা করো না তেমন। নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকলে মিটিয়ে নিও। সংসার জীবনটাই এমন, টানাপোড়ান নিয়েই জীবন। এগুলো ভেবে এমন করলে হবে? আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। তানভীর মধুমতির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, বাঙালি মানুষ সুযোগ পেলেই জ্ঞান দিবে। তানভীরের বিড়বিড় শুনে লিয়াকত সাহেব তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার, কি বিড়বিড় করতেছ? তানভীর হচকুচিয়ে বলল, না তেমন কিছু না। পাশ থেকে মধুমতি লিয়াকত সাহেবের দিকে খটমটিয়ে তাকিয়ে বলল, তুমি কথা থামিয়ে যাবে নাকি এখানেই বসে থাকবে? আর আক্কেল হলো না তোমার? অতিরিক্ত কথা বলার সুযোগ দিবে না, তা না বসে আছে এখনো। মধুমতির রাগটা স্বরটা যেন লিয়াকত সাহেব মুখটাকে বাংলার প্যাচ করে দুহাতের পেছন দিক দিয়ে হাত দুটো মুঠো করে কেবিন থেকে প্রস্থান নিল। এদিকে তানভীর রুকুর দিকে তাকিয়ে দেখল রুকু বিষণ্ণ অবস্থায় বসে আছে। রুকুর বিষণ্ণতাটা যেন তানভীরের মাইগ্রেনের ব্যথার কারণ হয়ে গেছে। বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে? আর হুট করে এভাবে হালকা চেঁচিয়ে উঠছিলেন কেন? রুকুর গলাটা তখন শুকিয়ে খড়খড় হয়ে গেছিল, মনে হচ্ছিল গলা দিয়ে কথা আসছিল না। তানভীর ব্যাপারটা বুঝতে পেরে রুকুর দিকে পানি এগিয়ে দিল। রুকু তানভীরের হাত থেকে পানিটা নিয়ে গদগদ করে খেয়ে সশব্দ নিঃশ্বাস নিয়ে বলল, ভেবেছিলাম বাবার লোক, তাই ভয়ে চেঁচিয়ে উঠেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু একটু আগে এভাবে খিঁচুনি দিতেছিলেন কেন? মৃগী রোগ আছে আপনার? শুনেছিলাম মৃগী রোগীদের নাকি জুতা শুকালে ভালো হয়ে যায়। আপনার অবস্থা দেখে একবার ভেবেছিলাম জুতা এনে নাকে শুকিয়ে দেই। কথাটা শুনে রুকু রাগে কপালের ভাঁজগুলো প্রখর করে বলল, মৃগী ব্যারাম মানে? এটা থাকবে কেন? আপনি যেভাবে কাঁপতেছিলেন লিয়াকত সাহেব এটাই ভেবেছিল। এই লিয়াকত সাহেবটাকে? ওই যে যার বিবি আপনাকে মালিশ করছিলেন, ওনার স্বামী। রুকু বিরক্ত গলায় বলল, আমার কোনো মৃগী রোগ নেই। আমার অতিরিক্ত ঠান্ডা থেকে এমন হয়। একটু আগে বৃষ্টিতে ভিজছিলাম তো, তাই এখন ভেজা কাপড়ে থেকে এমনটা হয়েছে। তানভীর খেয়াল করলো রুকু কারুকাজবিহীন একটা সুতির শাড়ি সাদা কাপড় পরিধান করে আছে। রুকুর শাড়িটার দিকে তানভীরের এতক্ষণ নজর গেল না কেন ভাবতে লাগলো। রুকুর বেশ দেখে তানভীরের মনে হচ্ছে রুকু হয়তো বিধবা, তাই হালকা গম্ভীর হয়ে আস্তে আওয়াজে বলল, আপনি এ সাদা কাপড় পরে আছেন কেন? কেমন জানি বিধবা বিধবা লাগছে। রুকুর দুহাত দিয়ে মাথার দুপাশ চেপে ধরে বলল, সে এক লম্বা কাহিনী, এখন বলার মতো কোনো শক্তি নেই। আপনি একটু করিডোরে যাবেন? আমি একটু কাপড়টা পাল্টে নিতাম, বেশ ঠান্ডা লাগছে, না হয় আবার খিচুড়ি শুরু হতে পারে। তানভীর কথা না বাড়িয়ে করিডোরের দিকে চলে গেল। রুকু দরজাটা আটকিয়ে একটা সালোয়ার কামিজ পরে নিল। তারপর দরজা খুলে দেখলো তানভীর করিডোরে দাঁড়িয়ে আছে। করিডোরে তখন নীল লাল আলোর ঝলকানি দেখা দিচ্ছিল। মনে হচ্ছিল কোনো লাল নীল জোনাকি পোকার রাজ্যে চলে এসেছে রুকু। জীবনে কখনো লঞ্চে ওঠেনি। টিভির পর্দায় দু একবার লঞ্চ দেখেছিল শুধু। আজকে লঞ্চের মনোরম পরিবেশে রুকুর চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। এদিক ওদিক শুধু হা করে তাকাচ্ছে। তানভীর রুকুর দিকে তাকাতেই দেখলো রুকু হালকা নীল বর্ণের একটা সালোয়ার কামিজ পরে আছে। ফর্সা সাদা মুখটা নীলের মধ্যে একদম ফুটে উঠেছে। রুকুর এই চেহারাটা তানভীরের কাছে অনেকটা নীল অপরাজিতা ফুলের মতো লাগছে। তানভীর রুকুর কাছে গিয়ে হালকা গলায় বলল, কাজ শেষ আপনার? এবার কি কেবিনে ঢুকতে পারি?
না মানে 1 কাপ চা খাবো। আমার আবার কতক্ষণ পর পর চা খাওয়ার অভ্যাস। একটা অদ্ভুত অভ্যাস আছে। তানভীরের ডাকে রুকু থমথমে হয়ে তাকিয়ে বলল, হ্যাঁ কাজ শেষ। বলে রুকু দাঁড়িয়ে রইল। তানভীর কেবিনের দরজা পর্যন্ত গিয়ে আবার আটকে গিয়ে পিছন দিকে একটু পিছিয়ে রুকুকে বলল, আপনি চাইলেও 1 কাপ চা খেতে পারেন, এতে মাথাটা ফ্রেশ লাগবে। আর কেন এখানে এসেছেন, কোথায় যাবেন সেটাও তো আমার জানতে হবে। এই দুনিয়ায় পরিচিতদের ভরসা নেই, আর আপনি তো একদম অপরিচিত। বিশ্বাস করা খুব কঠিন, কখন কি হয় বলা যায় না। সুন্দর একটা মিষ্টি চেহারার আড়ালে যে কিছু লুকানো নাই সেটা কে বলতে পারে। তানভীরের অবশ্য এই কথাটা বলার আরেকটা পরোক্ষ কারণ হলো রুকুর সৌন্দর্যের প্রশংসা করা। অপরিচিত মেয়ে মানুষকে সরাসরি সুন্দর লাগছে বললে বিষয়টা অন্য চোখে নিতে পারে। তাই তানভীর পরোক্ষভাবে রুকুকে প্রশংসার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। এদিকে তানভীরের কথা শুনে রুকু হালকা নিঃশ্বাস ফেলে বলল, কেবিনের দিকে এগিয়ে গেল। রুকুকে কেবিনের দিকে আগাতে দেখে তানভীর চট করে কেবিনে ঢুকে খাটে বসে পড়ল। তারপর পাশ থেকে ব্যাগটা নিয়ে চায়ের ফ্লাস্কটা বের করে একটা 1 টাইম কাপ বের করে তাতে চা ঢেলে রুকুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার চা, তবে চিনি বেশি করে দেওয়া, কারণ আমি চিনি ছাড়া চা খেতে পারি না। রুকু কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে চাটা হাতে নিয়ে নিজের কোমরে গুজে রেখে মোবাইলটা অন করতে করতে চায়ের চুমুক দিল। এদিকে তানভীর ফ্লাস্কের মুখে চা ঢেলে ঢেলে খেতে লাগলো। এবার বলুন কি হয়েছে, কেনই বা বাড়ি থেকে পালিয়েছেন, কারণটা কি? রুকু চায়ে আরেক চুমুক দিয়ে বিষণ্ণ গলায় কিছু বলতে নিবে, এর মধ্যেই মোবাইলটা ভাইব্রেট হতে লাগলো। মোবাইলের কাঁপাকাঁপি দেখে রুকু চাটা পাশে ডেস্কে রেখে কলটা ধরার 10 সেকেন্ড পর হালকা চেঁচিয়ে বলল, তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? কতবার বলেছি কল দিও না, তোমার যা ইচ্ছা করো, আমাকে আর জ্বালিও না। আমার এইসব পেইন আর ভালো লাগে না, খুব কষ্ট হয় আমার। তোমার এসব হুমকিতে আমার কিছু যাবে আসবে না। তোমার যা করার করে নিও, নিজের প্রয়োজনে কখনো তোমাকে কাছে পাইনি। তোমার কাছে তো আমি কিছুই না, আমি শুধু পরগাছার মতো তোমার কাছে ছিলাম। দয়া করে আমাকে কল দিবে না, আমি অনেক সমস্যায় আছি, তোমার সাথে এমন করো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি না হয় আত্মহনন করতে বাধ্য হব। আশা করি এটা তুমি চাইবে না। বলেই রুকু কিছুক্ষণ চুপ হয়ে গেল। ওপাশ থেকে কি বলছে তানভীর তা শুনতে পারছে না, তবে রুকুর কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছে ওপাশ থেকে হয়তো জটিল কিছুই বলছে। রুকু হালকা চুপ করে থেকে চেঁচিয়ে উঠে বলল, তোর যা ইচ্ছা কর, আমাকে ফোন দিলে তোর খবর আছে। বলেই ফোনটা পুনরায় বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিঃশ্বাস নিতে নিতে খাটে বসে হাঁটু মুড়ি দিয়ে মাথাটা হাঁটুতে ঠেক দিয়ে কাঁদতে লাগলো। বেশ জোরে জোরেই হেঁচকে তুলে তুলে কাঁদতে লাগলো। মেয়ে মানুষের কান্না তানভীরের কাছে বেশ অসহ্যকর লাগে। রুকুর কান্নাটা দেখে যেন তানভীরের বাম বুকটা চিনচিন করে ব্যথা শুরু হতে লাগলো। হাতে থাকা চাটা পাশে রেখে রুকুর দিকে হাতটা বাড়িয়ে দিয়েও যেন ধরতে পারছিল না। কোথায় থেকে যেন এক অজানা বাধা তানভীরকে ঘিরে ধরছিল। তবুও তানভীর বাধা অতিক্রম করে কাঁপতে কাঁপতে রুকুর মাথায় হাত দিতেই রুকু মাথা তুলে তানভীরের দিকে তাকালো। তানভীর খেয়াল করলো রুকুর চোখ দিয়ে আষাঢ়ের ঝড় বইছে। চোখগুলো বেশ ফুলে গেছে আর লাল রক্তবর্ণ হয়ে আছে। এটা দেখার পর তানভীরের বুকের ব্যথাটা যেন আরও বাড়তে লাগলো। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে বলবেন? হুট করে এভাবে কাঁদছেন যে? আর কে ফোন দিয়েছিল জানতে পারি কি? রুকু দুহাত দিয়ে চোখ দুটো কচলাতে কচলাতে ওড়নার এক কোণা দিয়ে চোখ দুটো মুছে পড়ল, আবির কল দিয়েছিল। তানভীর উৎসুক গলায় বলল, এই আবিরটা কে, আর এভাবেই বা কাঁদছেন কেন? রুকু আস্তে গলায় জবাব দিল, আবির হলো। বলেই রুকু দীর্ঘ শ্বাস ফেলে ধুম করে কেঁদে দিল। রুকুর কান্না যেন তানভীরের মনে অস্বস্তি বাড়িয়ে দিল। তানভীর কাপা হাতে রুকুর কাঁধে হাত দিতেই রুকু নিজেকে সামলে নিয়ে দুহাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে স্বাভাবিক করে বলল, আবির আমার বয়ফ্রেন্ড। কলেজে যখন প্রথম ভর্তি হয়েছিলাম সেদিন খেয়াল করলাম একটা লম্বা সুঠামদেহীর একজন ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই বেশ ভালো লেগে গেছিল। ছেলেটার দিকে যেন চোখ আটকে গেছিল,
কিন্তু বাবা পাশে থাকায় বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস হলো না। এরপর জানতে পারলাম ছেলেটার নাম আবির, আর আমাদের ক্লাসমেট নিহার বড় ভাই। আবিরের প্রতি একটা ক্ষুদ্র ভালো লাগা থেকে নিহার সাথে বেশ ভালো ভাব জমিয়ে ফেলি। নিহাকে আবির কলেজে দিতে আসতো, আর আমি আবিরকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম। মনে মনে ভাবতাম, এ যদি আমার পথ চলার সঙ্গী হতো মন্দ হতো না। তবে আমি কলেজ যেতাম খুব কম, বলা যায় পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতাম শুধু। ক্লাস করেছি হাতে গোনা কয়েকদিন। কথাটা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলেন তাই তো? তানভীরের কথা শুনে রূপুর রাগে গজগজ হয়ে বলল, ফাঁকিবাজ স্টুডেন্ট মোটেও ছিলাম না, তবে বাসা থেকে ক্লাস করতে দিত না। তানভীর কিঞ্চিত অবাক হয়ে বলল, ক্লাস করতে দিত না কেন? ওমা, কি বলেন? আমি তো জানতাম বাসা থেকে ক্লাস করার জন্যই সবাই প্রেশার দেয়, আর আপনি উল্টা কথা বলছেন। হ্যাঁ, সত্যি বলছি, আমার পরিবার ওই রকম না। পরিবারের কাহিনী না হয় আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, পরে কি হয়েছে বলুন। রূপু দম নিয়ে দমটা ছেড়ে বলল, কলেজে একদিন ক্লাস টেস্ট দিতে গেলাম। সেদিন নেহা আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, ভাইয়া তোকে দিয়েছে। নেহার কথাটা শুনে বেশ চমকে গেছিলাম। আবির চিঠি দিয়েছে শুনেই মনে রোমান্টিক অনুভূতি জাগতেছিল। চিঠিটা ব্যাগে নিয়ে পরীক্ষা শেষ করেই চিঠি খোলার জন্য মন আনচান করছিল। তবে বাবার সাথে ছিল তাই চিঠিটা খুলতে পারিনি। বাসায় এসেই দরজা লাগিয়ে চিঠিটা খুললাম। চিঠিটায় লেখা ছিল, শব্দহীন এক ভালোবাসার মায়ায় পড়ে গিয়েছি, যেখানে তোমাকে নিয়ে ওই নীল আকাশের চাদরের অবলোকন করতে চাই, যেখানে ভালোবাসার রঙিন চাদরে তোমাকে মুড়িয়ে নিয়ে চন্দ্রহীন রাতের তারা ভরা আকাশের বিশালতার নিজেকে বিলিয়ে দিতে চাই। সাঁঝের আকাশে পাখির কিচিমিচির আওয়াজ, তোমাকে নিয়ে উড়ে বেড়াবার স্বপ্ন দেখব। হবে কি তোমার আমার পথ চলার সাথে? চিঠিটা পড়ার পর একটা অদ্ভুত অনুভূতি জেগেছিল। পছন্দের মানুষের কাছ থেকে এমন চিঠি পাওয়াতে আবেগটা যেন বেড়ে টুইটুম্বুর হয়ে গিয়েছিল। ইচ্ছা করছিল তখনই কল করে বলে দেই যে আমি আপনার পথ চলার সাথী হতে চাই, কিন্তু আমি মোবাইল ব্যবহার না করায় সেটা আর করতে পারলাম না। পরদিন যখন পরীক্ষা দিতে যাই তখন নেহাকে বললাম, আমি আবিরের প্রস্তাবে রাজি, কিন্তু আবিরের সাথে কথা বলার মতো কোনো উপায় নেই। নেহা আমার কথা শুনে বলল, কথা বলার সুযোগ নেই কেন শুনি? আমি গম্ভীর গলায় বললাম, আমার তো মোবাইল নেই। নেহা আমাকে আশ্বাস দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। তারপর নেহা ব্যাপারটা আবিরকে বলল। রুকু কথাটা বলে হাতে থাকা মোবাইলটা তানভীরকে দেখিয়ে বলল, এই যে মোবাইলটা আবির নেহার মাধ্যমে পাঠালো। তারপর আবিরের সাথে পরিবারেরকে ফাঁকি দিয়ে শুরু হলো আমাদের কথা বলা। বেশ ভালো জমে গিয়েছিল আমাদের প্রেমটা। কিন্তু মাস তিনেক পর আবিরের চাহিদাগুলো বাড়তে লাগলো, বিভিন্ন প্রস্তাব দিতে থাকলো। আমি মোটেও এসবে অভ্যস্ত ছিলাম না, তাই বিষয়গুলো এড়িয়ে যেতাম। কিন্তু আবির এসব বিষয়গুলো নিয়েই পড়ে থাকতো, যার দরুন আবিরের সাথে আমার সম্পর্ক খারাপ হতে থাকে। বেশ কষ্ট লাগতো। প্রথম ভালোবাসা তো ছাড়তেও পারতাম না। অদ্ভুত মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। মায়া বড়ই খারাপ জিনিস। একবার কাউকে ধরে বসলে সেটা থেকে বের হয়ে আসা অনেক কঠিন। মায়া নামক ব্যাধির যদি কোনো ওষুধ থাকতো, তাহলে হয়তো সেটা হাজারো মানুষ খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতো। যাই হোক, যার কারণে আবিরের সাথে কথা বলা বাদ দিতে পারতাম না। আবিরকে দেখতাম সবসময় আমাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করতে চাইতো। আমি মোটেও তাকে পাত্তা দিতাম না এইসব ব্যাপারে। তবে ওকে মায়ার জন্য ছাড়তেও পারতাম না। একের পর এক হুমকি দিত। আমাকে বলতো আমার ছবি এডিট করে নেটে ছড়িয়ে দিবে। এসব নানা ধরনের ব্ল্যাকমেইল বলা চলে। এর মধ্যে আমার পরিবারে ঘটে চলা একের পর এক অদ্ভুত কাহিনী, যার কারণে মন খারাপ বশত যদি তার সাথে কথা বলতে চাইতাম, তাকে কাছে পেতাম না। তাই একটা সময় আমি বিষয়টা গুটিয়ে ফেলি, তার কাছ থেকে নিজেকে বের করে আনি, আর সেখানেই ঘটে বিপত্তি। বলেই রুকু চুপ হয়ে গেল। তানভীর তখন মনোযোগ দিয়ে এক পলক তাকিয়ে রুকুর কথা শুনছিল। রুকুকে থেমে যেতে দেখে তানভীর বলে উঠল, কি ব্যাপার, থেমে গেলেন যে? তারপর কি হলো? রুকু সশব্দ একটা নিঃশ্বাস নিয়ে বলল, তারপর থেকে আবির আমার প্রতি বেশ সিরিয়াসনেস দেখায়, বুঝায় সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি তো জানি কুকুরের লেজ ঘি দিয়ে মালিশ করলেও সোজা হবে না। এদিকে তার প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা কাজ করে না। যেটা কাজ করে সেটা হলো এক অযাচিত মায়া।
তাই বারবার আবির বিরক্ত করে ফোন দেয় আর আমার তখন বেশি কষ্ট হয়।